বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটা পুরাতন বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য বসেছি। সেটা হলো বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা এবং এই বিষয়ে আইনি কী নির্দেশনা আছে সে বিষয়টা। গত 23 অক্টোবর 2024 এর একটি প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তার যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উক্ত প্রজ্ঞাপনের ভাষ্য হলো এমন যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে বিভিন্ন সময়ে, বিশেষ করে গত 15 বছরের স্বৈরাচারী শাসন আমলে বাংলাদেশ আওয়ামী লীগের ভারতী প্রতিমা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন রকম হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, দর্শন, যৌন নিপীড়ন, এমন ধরনের জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং এ ব্যাপারে গণমাধ্যমেও বারবার প্রকাশিত হয়েছে এবং আদালতে প্রমাণ হয়েছে, যথেষ্ট প্রমাণ হয়েছে। এছাড়াও গত 15 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল সে সকল ছাত্রছাত্রীদেরকে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলন বিভিন্ন রকম উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করেছে। এছাড়াও সরকারের কাছে আরও তথ্য প্রমাণ আছে যে গত 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মমূলক ও বিভিন্ন রকম উস্কানিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে তারা জড়িত। এই অবস্থায় বাংলাদেশ সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 ধারার উপধারা 1 এর ক্ষমতা বলে বাংলাদেশ ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আবার দ্বিতীয় স্টেপে উল্লেখ আছে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। এখন দুটোভাবে কার্যকর হয় আইন। প্রথমত হলো অনতিবিলম্বে, অর্থাৎ যেটা হলো যে তারিখে স্বাক্ষর হয়েছে প্রজ্ঞাপনে সেই স্বাক্ষরের উক্ত ডেট থেকে কার্যকর বা প্রণয়নের ডেট থেকে কার্যকর। আবার আরেকটা হলো রেস্ট্রোস্পেক্টিভ, অর্থাৎ বোতাপেক্ষা কার্যকরী। অতীতে যদি কোনো অপরাধ করে থাকে এই সংগঠনের সদস্য, তারা এই আইনের আওতায় তাকে শাস্তি দেওয়া যাবে। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? 23 অক্টোবরের পর থেকে যদি উক্ত সংগঠনের নাম ব্যবহার করে কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয় বা তো সংগঠনের সদস্য হিসেবে দাবি করা হয়, তাহলে তারা এই আইনের আওতায় শাস্তিযোগ্য হবে। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তারা পরীক্ষা দিতে যাচ্ছে ছাত্রলীগের ছেলেপেলে, তাদেরকে ধরে বা উশৃঙ্খল কিছু জনতা বা অতি উৎসাহী কিছু ছাত্ররা ধরে তাদেরকে পুলিশের সোপর্দ করতেছে। বাট তারা কিন্তু অতীতে কোনো অপরাধ করে থাকলে সেই ব্যাপারে যদি কোনো স্পেসিফিক মামলা হয় তাহলে তারা দায়ী। বাট এই সন্ত্রাস শুধুমাত্র তাদের সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এবং তারা অতীতে উক্ত সংগঠনের সদস্য ছিল, তার জন্য এই আইনের আওতায় তারা আসবে না, ঠিক আছে। বাট ইন্ডিভিজুয়ালি কোনো মামলা হয়ে থাকে সেক্ষেত্রে আইন তো আইনের মতো কাজ করবে। এখন কথা হলো যে এই আইনের মধ্যে কি আছে। প্রথমত কথা হলো যে 18-1, এই 18-1 উপধারাতে উল্লেখ আছে সরকার যদি মনে করে কোনো একটা সংগঠনকে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা যাবে, তাহলে তিনি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করতে পারেন। এটি হলো মূল কথা। আবার 2 উল্লেখ আছে সরকার যদি মনে করে কোনো একটা ব্যক্তি বা ব্যক্তি সত্তাকে তার সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়েছে, তাকে সেই তালিকাটা সংশোধন করা যেতে পারে বা দেখেছে উক্ত সংগঠনকে উক্ত তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে, সেই বিধানটাও আবার 18-2 উপধারাতে আছে। এই আইনে আছে একটা অতি রাষ্ট্রিক প্রয়োগ। সেটা হলো কোনো একটা ব্যক্তি যিনি এই সংগঠনের সদস্য কিংবা এই সংগঠনের সাথে জড়িত কোনোভাবে,
তিনি যদি বাংলাদেশের ভিতরেই থাকুক বা বাহিরেই থাকুক, তিনি যদি বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের কোনো ব্যক্তির বিরুদ্ধে বা বাংলাদেশের কোনো সম্পত্তির বিরুদ্ধে তিনি যদি কোনো অপরাধ সংগঠন করেন, তাকেও এই আইনের আওতায় শাস্তি দেওয়া যেতে পারে। এখন এই আইনের অপরাধ এবং দণ্ডগুলো কী কী? এই আইনের অপরাধগুলো এবং দণ্ডগুলো বিভিন্ন ধাপে ধাপে ভাগ করা। সেটা হলো সন্ত্রাসী কার্য, যিনি সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন এই সংগঠনের সদস্য হয়ে, তিনি যদি হত্যা করেন, গুম করেন বা গুরুতর আঘাত করেন, আটক করেন, অপহরণ করেন, অথবা তিনি যদি বিস্ফোরক দ্রব্য নিজের কাছে রাখেন, আগ্নেয়াস্ত্র রাখেন বা এগুলো ব্যবহার করে কোনো অপরাধ করেন, তাহলে তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি দেওয়া যেতে পারে। আবার সন্ত্রাসী কার্যে যদি কেউ যদি অর্থ যোগান দেন, তাহলেও তাকে সর্বোচ্চ 20 বছর পর্যন্ত সাজা প্রদান করা যাবে। আবার নিষিদ্ধ সংগঠনের সদস্যপদ, এই নিষিদ্ধ সংগঠনের শুধুমাত্র সদস্য হওয়ার জন্য তিনি 6 মাস পর্যন্ত সাজা পেতে পারেন। এখন নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করা অর্থাৎ সাপোর্ট করা, এই সাপোর্টটা কী হতে পারে? ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে হতে পারে, তাদের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য বা তাদেরকে উৎসাহিত করার জন্য কেউ যদি করে থাকেন, যেটা যথারীতি দেখে গেছে আমরা প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, যেটার হলো আপনার নিষিদ্ধ সংগঠনের সমর্থন বলা চলে। এরকম কেউ কিছু যদি করে থাকেন, তাহলে কিন্তু তার সর্বোচ্চ 7 বছরের সাজা আছে। আবার অপরাধ সংগঠনের ষড়যন্ত্র অর্থাৎ ক্রিমিনাল কনস্পাইরেসি, যদি কোনো ব্যক্তি এই আইনের অধীনে যদি কোনো রকম অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকেন, তাহলে তিনি সর্বোচ্চ যে শাস্তি আছে তার 2/3 শাস্তি পেতে পারেন। আবার অপরাধ সংগঠনের প্রচেষ্টার ক্ষেত্রে একই বিধান, অর্থাৎ অ্যাটেম্প নেওয়া, যিনি অ্যাটেম্প নেবেন তিনিও 2/3 শাস্তি পেতে পারেন। অপরাধের যদি সহায়তা কেউ করে, সেটা হলো এবেটমেন্ট। এই সহায়তা কি অর্থ দেওয়া হতে পারে বা অংশগ্রহণ করে হতে পারে, কোনো একটা বুদ্ধি দেওয়া হতে পারে। এই অপরাধে যদি সহায়তা করে, তাহলেও তার জন্য শাস্তির বিধান আছে। আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে যদি করিবার জন্য কাউকে প্ররোচনা করা অর্থাৎ ইনস্টিগেশন, এই ইনস্টিগেশন যদি কেউ করে, তাহলেও তাকে একটা সর্বোচ্চ শাস্তি প্রদান করা যেতে পারে, যা হলো যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বা অনূর্ধ্ব 14 বছর পর্যন্ত হতে পারে। এখন সর্বশেষ যে জিনিসটা, সেটা হলো অপরাধীকে আশ্রয় দান। কোনো একটা ব্যক্তি যদি মৃত্যুদণ্ড হতে পারে এমন ধরনের কোনো অপরাধ করে থাকে, তাকে যদি কেউ আশ্রয় দেন, তাহলে এক্ষেত্রে তার 5 বছর পর্যন্ত সাজা হতে পারে। আবার কোনো একটা ব্যক্তি যদি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এমন ধরনের অপরাধ করে থাকেন এবং তিনি যদি এই আইনের আওতায় আসেন, তাহলে তাকে 3 বছর পর্যন্ত সাজা দেওয়া যাবে। এখন কথা হলো, আমার স্বামী অপরাধ করেছেন বা আমার স্ত্রী অপরাধ করেছেন বা পুত্র করেছেন বা কন্যা করেছেন বা পিতা করছেন, মাতা করছেন, তাহলে কি আমি তাকে আশ্রয় দিব না? হ্যাঁ, সেই ক্ষেত্রে আইনে সেফগার্ডিং আছে। সেটা হলো এখানে আপনি তাকে আশ্রয় দিতে পারেন। এই শুধুমাত্র অপরাধীকে আশ্রয় প্রদানের জন্য যে শাস্তিটা আছে, 5 বছর বলি 3 বছর বলি, সেটা আপনি পাবেন না, অর্থাৎ আপনি আশ্রয় তাকে দিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের কিছু ক্ষমতা আছে। বাংলাদেশ ব্যাংক কী করতে পারেন? উক্ত সংগঠনের যে সদস্য, তিনি ইন্ডিভিজুয়াল ব্যক্তি হন বা সংগঠন জাতীয় ব্যক্তি সত্তা হন, তিনি এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করতে পারবেন। অর্থাৎ যদি সন্দেহজনক মনে হয়, লেনদেন আসে, এই ক্ষেত্রে তিনি এটা ফ্রিজ করতে পারবেন। এটা বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আছে। আবার কোনো একটা ব্যক্তি যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্জিত কোনো অনেক সম্পত্তির মালিক হয়ে থাকেন, তাহলে কোনো একটা ব্যক্তি যখন ওই প্রমাণ হবে যে তিনি সাজাপ্রাপ্ত, তাহলে তার সম্পত্তি তিনি আর ভোগ দখল করতে পারবেন না। সেই সম্পত্তিগুলো সরকারের অধীনে বাজেয়াপ্ত হয়ে যাবে। এই বিষয়গুলো আছে। এখন এই ছাত্রলীগকে করা হলো, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো। এখন ছাত্রলীগকে কি কিছু করার নাই? হ্যাঁ, ছাত্রলীগের কিছু করার আছে। প্রথমত হলো, যখনই নিষিদ্ধ করা হয়েছে, তখনই এই বিষয়টা আদালতে রিভিউ করার সুযোগ ছিল। অর্থাৎ 30 দিন, যেদিন ঘোষণা হয়েছে সেদিন থেকে 30 দিনের মধ্যে তাকে রিভিউ করার সুযোগ ছিল। সেই রিভিউ যদি বহাল না থাকে, তাহলে তারা আবার হাইকোর্ট পর্যন্ত যেতে পারবেন
যে না, তারা তো আমাদের কথা শোনে নেই, এখন আপনারা পুনর্বিবেচনা করুন, সেই সুযোগটা ছিল। নিষিদ্ধ সংগঠনের ক্ষেত্রে সরকার কি করতে পারেন, উক্ত সংগঠনের যাবতীয় কার্যক্রম যেমন বন্ধ করে দিতে পারেন, তিনি তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারেন, সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারেন, পোস্টার ব্যানার ইত্যাদি 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 যেন করতে না পারে, সে যেন সেগুলো বাজেয়াপ্ত করতে পারবেন। এই জিনিসগুলো আছে, কোনো প্রিন্ট প্রকাশনা মুদ্রণ এসব যদি থাকে সেই ক্ষেত্রেও তারা দেখে গেছে এগুলো নিষিদ্ধ করতে পারবেন। সরকারের এই এখতিয়ারগুলো আছে। আর তাহলে ছাত্রলীগের জন্য কি থাকলো? এখন ছাত্রলীগের জন্য হলো এই মুহূর্তে মাথা ঠান্ডা রেখে তাদেরকে পড়ালেখায় মনোযোগ দেওয়া, পড়ালেখা মনোযোগ দিবে, একটা সময় মেধার বিকাশ ঘটাবে, এই দেশের উন্নয়নে তারা কাজ করবে। গভর্নমেন্ট যিনি আসুন তাকে তিনি সহায়তা করবেন। ছাত্রলীগের জন্য হলো সেফগার্ডিং। আর যদি যারা মনে করবেন যে না, আমি তো এখানে দখল মানে টেন্ডারবাজি করবো, এই অপরাধগুলো আবারও করবো, আমি হোটেল টাকার মালিক হব, সেই সুযোগটা আপাতত নেই। সরকার যদি কখনো মনে করে যে না, তার কাজের দিকগুলো ভালো, বা ছাত্রলীগের অতীতের যেরকম গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল এমন গৌরবোজ্জ্বল অনেক ভূমিকা থাকবে বা হতে পারে, ঠিক আছে, তাহলে ইচ্ছা করলে গভর্নমেন্ট হয়তো ওই 18 ধারার উপধারা 2 অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বাদ দিয়ে ছাত্রলীগকে আবার পুনরায় কর্মকাণ্ড পরিচালনা করার অনুমতি দিতে পারে। আজকের মতো আলোচনা এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।